ঢাকা মেডিকেল কলেজ আমরা যদি চিন্তা করি, এটা একটা কিন্তু শুধু মেডিকেল কলেজ না, আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা ইতিহাসের একটা জীবন্ত সাক্ষী কিন্তু এটা। আমরা একটু আগে যে ডকুমেন্টারিটা এখানে দেখলাম ঘন্টাখানেক আগে, আমরা যদি এই ডকুমেন্টারিটা চিন্তা করি, বিবেচনা করি, তাহলে কিন্তু আমরা দেখবো যে আসলে কিন্তু এটা কিন্তু ইতিহাসের একটা সাক্ষী। আমরা এই ডকুমেন্টারিতে দেখেছি 1952 সালে কিভাবে ঢাকা মেডিকেল কলেজ আমাদের সেই ভাষা আন্দোলনে অবদান রেখেছে। আমরা দেখেছি সেখানে, আমরা জানি 1971 সালের আমাদের মহান মুক্তিযুদ্ধে ঢাকা মেডিকেল কলেজ কিভাবে সেখানে অবদান রেখেছে। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেই আন্দোলনকে সফল করার জন্য ঢাকা মেডিকেল কিভাবে ইতিহাসের সাক্ষী হয়ে আছে। এবং সবশেষে আমরা দেখেছি 2024 সালের 5ই আগস্ট অর্থাৎ জুলাই আন্দোলনে কিভাবে ঢাকা মেডিকেল কলেজে প্রত্যেকটি চিকিৎসক, প্রত্যেক কর্মকর্তা কর্মচারী কিভাবে সেই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিলেন, কিভাবে সেদিন আহত শহীদ মানুষগুলোর পাশে তারা দাঁড়িয়েছিলেন, চিকিৎসা দিয়েছিলেন। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই প্রতিষ্ঠানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই বাংলাদেশের ইতিহাসের সাথে। আমরা এই ক্যাম্পাস থেকে শুধু দেশের ভিতরেই হোক, দেশের বাইরেও আমরা জানি বিভিন্ন দেশ থেকে এখানে বিভিন্ন শিক্ষার্থী আসে এখানে। আমরা যে শুধু ভালো ভালো চিকিৎসকই তৈরি করেছি শুধু তা নয়, এখান থেকে আমরা, যদিও এই বিষয়টি নিয়ে এখানে আলোচনা হয়েছে, তারপরেও এখান থেকে আমরা শিক্ষক, গবেষক, সমাজ নেতা, মুক্তিযোদ্ধা, এইরকম অনেক মানুষকে তৈরি করিয়েছি আমরা। এখানে আজকে কয়েকজন চিকিৎসক আছেন, সামনেও আমাদের চিকিৎসক আছেন, আমাদের বিরোধী দল থেকে একজন এখানে চিকিৎসক আছেন যিনি সংসদ সদস্য, সরকারি দল থেকে আছেন, মিনিস্টার আছেন, এমপিজ আছেন, যারা পেশাগতভাবে ডাক্তার, কিন্তু এই মেডিকেল কলেজ থেকেই তারা বেরিয়েছেন। ঐতিহাসিক ঐতিহ্যবাহী এই যে মেডিকেল কলেজ 81তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রথমে আমি সাবেক এবং বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী সহ এই প্রতিষ্ঠানের সাথে যারা বিভিন্নভাবে জড়িত প্রত্যেককে আমি জানাই আন্তরিক অভিনন্দন আজকের এই দিনে। একই সাথে আমার মনে হয় ঢাকা মেডিকেল কলেজের এই 81তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা যারা আমাদের সামনে আছেন, যারা আমাদের আশেপাশে আছেন, যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, কথা বলতে পারছি, তাদেরকে যেরকম স্মরণ করা উচিত। আজকের এই দিনে বোধহয় এমন অনেক মানুষ আছেন, আমরা ভিডিওতে দেখেছি, একটু ডকুমেন্টারিতে দেখেছি, যারা আমাদের মাঝে নেই, কিন্তু এই প্রতিষ্ঠানকে বেড়ে উঠতে যারা সাহায্য করেছেন, এই মানুষগুলোকে আমি মনে করি আজকের দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করা উচিত। সকল সম্মানিত উপস্থিতিবৃন্দ, ঢাকা মেডিকেল কলেজের এই যে যাত্রা, এই যাত্রা পথে দেশের সকল প্রান্তের সকল মানুষের কাছে কোনো না কোনো ভাবে এই মেডিকেল কলেজটি পরিচিত। বিশেষ করে রাজধানীর মানুষের সার্বক্ষণিক একটা নির্ভরতার প্রতীক হচ্ছে এই ঢাকা মেডিকেল কলেজ। এই হাসপাতালের কোন একটি কক্ষে, এটাও আমরা দেখেছি, আমি যে বক্তব্যটা দিতে যাচ্ছি সেটাও আমরা ডকুমেন্টারিতে সুন্দরভাবে ফুটে উঠেছে, কক্ষে অথবা করিডোরে প্রতিদিন এরকম অনেক মানুষ আছে, কেউ হয়তো আনন্দে ভরে উঠছেন, আবার বেদনাতেও ভরে যাচ্ছে যার মন। এখানে নতুন জীবন স্পন্দন যেরকম এখানে তৈরি হচ্ছে, একইভাবে হয়তো এখানে অনেক জীবন আলো নিভে যাচ্ছে। টেলিস্কোপ হাতে এক প্রান্তে যখন একজন ডাক্তারের, টেলিস্কোপের একটা প্রান্তে যখন একজন ডাক্তারের কানে থাকে, ঠিক অন্য প্রান্তে তখন স্পন্দিত একটা মানুষের জীবন, আর চিকিৎসক এবং রোগীকে ঘিরে আবর্তিত হয় কিন্তু একটা পরিবারের অগাধ বিশ্বাস। সম্মানিত উপস্থিতিবৃন্দ, যারা চিকিৎসা পেশায় নিয়োজিত রয়েছেন, একটু আগেও আমি যে কথাটি বলেছি আলোচনা প্রসঙ্গে, কিংবা একজন চিকিৎসক হওয়া পর্যন্ত যারা পড়াশোনা করছেন, আমাদের ইন্টার্নি যারা আছে তারাও তাদের বিষয়গুলো তুলে ধরেছে আমাদের কাছে। প্রত্যেকটা মানুষের মনোজগতে কিন্তু আমরা যারা নন ডাক্তার, আমাদের যাদের চিকিৎসা আপনাদেরও প্রয়োজন হয়, তারপরেও আমরা মনে করি যে আপনারা সবসময় সুস্থই থাকেন। আমরা যারা নন ডাক্তার, আমাদের চিন্তা ভাবনায় কিন্তু আপনারা এমন একজন মানুষ হিসাবে আমরা আপনাদেরকে চিন্তা করি, যার কাছে কিন্তু আমরা একটা ভরসা পাই, যার কাছে আমরা ভরসা পাই একটা পরম বন্ধু হিসাবে। বিশেষ করে মানুষ কখন যায় আপনাদের কাছে? মানুষ আপনাদের কাছে যায় কিন্তু বিপদে পড়লেই। এবং একজন মানুষ বিপদে পড়ে যখন আরেকজন মানুষের কাছে যায়, তখন কিন্তু সে সেই মানুষটাকে তার ভরসার
আশ্রয়স্থল মনে করে বলেই কিন্তু তার কাছে যায়। সেরকম একটি পরিস্থিতিতে মানুষ আপনাদের কাছে যায়। চিকিৎসকগণই কিন্তু রোগে শোকে কাতর মানুষের পরম বন্ধু হয়ে ওঠেন, এবং এই কথাটি আমি আমার জীবনেও এটি উপলব্ধি করেছি। এই দেশেরই প্রখ্যাত কয়েকজন চিকিৎসক আমার মাকে অনেকগুলো বছর ধরে চিকিৎসা দিয়েছেন। প্রত্যেক মুহূর্তে ওনারা তাকে টেক কেয়ার করেছেন। উনি মৃত্যুর কিছুদিন আগে উনি বিদেশে গিয়েছিলেন। এখানে ডিবেট হচ্ছিল আমাদের মধ্যে যে আবার ওনাকে নিব কি নিব না, নিব কি নিব না। আমি ব্যক্তিগতভাবে যেটা বলেও ছিলাম বিভিন্ন মানুষকে, যে আপনারা ওনাকে নিতে চাচ্ছেন, কিন্তু এখানে যে চিকিৎসকগণ ওনাকে যেই সেবাটা দিচ্ছে 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত, আমি দেখেছি বিদেশি, হ্যাঁ বিদেশে গেলে হয়তো টেকনিক্যাল সাপোর্টটা ভালো পাওয়া যাবে, ভালো ইকুইপমেন্ট হয়তো আছে, আরো হয়তো অ্যাডভান্স ইকুইপমেন্ট আছে, ওষুধপত্রের ব্যাপারে খুব হয়তো ডিফারেন্স থাকবে না, হয়তো হার্ডলি ডিফারেন্স থাকবে, কিন্তু এই যে হিউম্যান টেক কেয়ার যেটা, আমি মনে করি না এটা বিদেশে গেলে পাওয়া যেত কোনোভাবেই। যে সেবাটা ওনার জীবনের শেষ দিন, আমি বলবো শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ মুহূর্তে আমার আল্লাহ তৌফিক দিয়েছিলেন, আমি সেখানে থাকতে পেরেছিলাম। আমি দেখেছি সেই মানুষগুলো কিভাবে ওনাকে সেবা দিয়েছেন, কিভাবে শুশ্রূষা করেছেন ওনার। এইটা বোধহয় যতই ভালো হসপিটাল হোক পৃথিবীর, যতই অর্থ দিয়ে হোক, পাওয়া যেত না। সেজন্য ব্যক্তিগতভাবে আমি সেই মানুষগুলোর কাছে অত্যন্ত কৃতজ্ঞ। উপস্থিতিবৃন্দ, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা তথা চিকিৎসক, নার্স এবং সকল স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে এর ভিতরে যেটি আলাপ আলোচনা হয়েছে, আমাদের প্রত্যেকটা স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্সে আমরা নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করেছি। কিছুদিন আগে ওসমানী উদ্যানে আমাদের যারা উপজেলা হেলথ কমপ্লেক্সে কাজ করেন সরকারি চিকিৎসকগণ, তারা এটি বলেছিলেন, এবং তাৎক্ষণিকভাবে আমি সেই ব্যবস্থাটি সমস্যার সমাধানের চেষ্টা করেছি। ব্যাপারটি ধীরে ধীরে আমরা সিচুয়েশনটি নিশ্চয়ই উন্নত করতে সক্ষম হয়েছি। এর বাইরে আমরা হাসপাতালগুলোতে এই সিকিউরিটির জন্য 10 জন করে আনসার সদস্য মোতায়েনের যেমন আমরা সিদ্ধান্ত নিয়েছি, এর বাইরেও রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা আরো 5000 MBBS চিকিৎসক নিয়োগের কার্যক্রম আমরা শুরু করেছি। পাশাপাশি শুধু তো ডাক্তার বা চিকিৎসক অ্যাপয়েন্ট করলেই হবে না, এর পাশাপাশি ওনাদের হ্যান্ডস গুলো লাগবে। ফলে আমরা নার্স, মেডিকেল টেকনোলজিস্ট যেটি আমরা আলাপ করেছি, ফার্মাসিস্ট, মিডওয়াইফ এবং অন্যান্য স্বাস্থ্য পেশাজীবী যেগুলো আছে, বিদ্যমান আছে, সেগুলো শূন্য পদ দ্রুত যার সাথে যাতে এই শূন্য পদগুলো পূরণ করা যায় সেটির প্রক্রিয়ার কাজও আমরা শুরু করেছি। আমরা একই সঙ্গে সরকারি পর্যায়ে আরো 25,000 মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা নিয়েছি, যাতে করে দেশের প্রতিটি ইউনিয়ন, উপজেলা এবং হাসপাতাল পর্যায়ে নিরাপদ মাতৃত্ব এবং দক্ষ প্রসব সেবা এবং নবজাতকের মানসম্মত পরিচর্যা নিশ্চিত এবং নিরাপদ করা যায়। সম্মানিত উপস্থিতিবৃন্দ, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এটা আমরা প্রত্যেকে জানি। এটার জন্য আপনারা যারা ডাক্তার আছেন তারা আপনারা অবশ্যই ভালো করে জানেন। সরকার এই নীতিতে সবার কাছে আমরা স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা, এই নীতির ভিত্তিতে আমরা জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দিতে চাই। এখানে আমরা দেখেছি একটু আগে একজন ডাক্তার বলেছেন ওনার বক্তব্যে যে 2 দিনে 800 রোগীকে আপনাদের টেক কেয়ার করতে হয়েছে, যেটা একজন ডাক্তারের জন্য আসলেই এটা একটা অমানবিক অবস্থা হয়ে ওঠে অনেক সময়। এবং সেজন্যই আমরা চিন্তা করেছি, এই চিন্তাটা করা থেকেই, এবং ডক্টর জুবাইদা উনি ইম্পেরিয়াল থেকে যে এমএসটা করেছিলেন সেটা ওনার ছিল প্রিভেনশনের উপরে। তা আমি দেখতাম উনি যখন পড়তেন, দেখতাম আমি বিষয়গুলো, এবং তখন থেকে আমার মাথায় ঢুকেছিল ব্যাপারটা যে কখনো যদি সুযোগ হয় আমরা এই দিকটাতে আমরা এই নজর দিব, এই দিকটাকে আমরা অ্যাড্রেস করবো। এবং আপনারা অনেকেই আপনাদের ইউরোপে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে আপনাদের নিশ্চয়ই কাজ করার অভিজ্ঞতা হয়েছে। এর মধ্যে ইউরোপে কিন্তু এখন ওরা দেখেছে, হিসাব নিকাশ সবকিছু করে দেখেছে যে একজন রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য রাষ্ট্রের যেই খরচ হয় তার থেকে যদি প্রিভেনশনের ব্যাপারটায় জোর দেওয়া যায়, অর্থাৎ আমরা যদি এমন একজন ব্যক্তিকে ট্রেনিং দিয়ে রেডি করতে পারি যে ঘরে ঘরে গিয়ে মানুষকে অ্যাওয়্যার করবে যে কি কি কাজ থেকে বিরত, কি কি খাওয়া, লাইফস্টাইল
বিভিন্ন অসুখ বিসুখ থেকে দূরে থাকা যাবে। তাতে দেখা গিয়েছে যে রাষ্ট্রের খরচ অনেক কমে আসে এবং তারপরেও যারা অসুস্থ হয়, যেহেতু হাসপাতালে যদি কম সংখ্যক মানুষ অসুস্থ হয়, তাহলে খুব স্বাভাবিকভাবে এই যে মেডিকেল কলেজে যেটা ঘটেছে, প্রথম দিন 400, পরের দিন 300, এরকম প্রায় 700-800 এর মতন রোগী প্রতিদিন, এরকম প্রেশারটা, এটাও কিন্তু স্বাভাবিকভাবে তখন কমে আসবে যদি দেশে সামগ্রিকভাবে কম সংখ্যক মানুষ অসুস্থ হয়। এবং মেডিকেল কলেজে আসার আগ পর্যন্ত যদি এই মানুষগুলোকে প্রাইমারি চিকিৎসা দিয়ে মোটামুটি ভাবে সুস্থ করে ফেলা যায়, সেজন্যই আমরা হেলথ কেয়ারার নিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছি। যে এই হেলথ কেয়ারার যারা হবেন তারা যাবেন আমাদের দেশে মোটামুটি ভাবে কয়েকটি অসুখ বিসুখ, যেমন কার্ডিয়াকের ব্যাপার, কিডনির ব্যাপার, অসুখ, আপনার ডায়াবেটিকের বিষয়, অর্থাৎ এইগুলো কি কি লাইফস্টাইলটা কেমন হলে, কি কি খাদ্যদ্রব্য পরিহার করলে, কি কি খেলে এইগুলা থেকে রক্ষা পাওয়া যাবে, আমরা এই হেলথ কেয়ারার যারা আছে তাদেরকে আমরা এই বেসিক ট্রেনিং গুলো আমরা দিব। তারা গিয়ে ঘরে ঘরে গিয়ে নারীদেরকে যদি সচেতন করে, আমরা আশা করি আমরা আজকেও যদি কাজটা শুরু করি, এটার আগামী 10 বছরের মধ্যে ইনশাল্লাহ এটার একটা এফেক্ট, আমরা ভালো এফেক্ট আমরা পাবো। এবং সেক্ষেত্রে আমাদের ডাক্তারদের উপর একসময় গিয়ে চাপ কমে আসবে, একসময় গিয়ে স্টেটের, রাষ্ট্রের খরচ, চিকিৎসা ক্ষেত্রে খরচ, সবকিছুর উপরে আমাদের চাপটা কমে আসবে। যারা অসুস্থ হবেন, আমি ব্যক্তিগতভাবে আশা করি আমরা যদি মোটামুটি ভাবে ইনশাল্লাহ এটাতে সাকসেসফুল হতে পারি, তাহলে তারপরেও যারা অসুস্থ হবেন তাদেরকে আমরা অনেক বেটার ট্রিটমেন্ট আমরা তাদেরকে দিতে সক্ষম হব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমি বেশ লম্বা হয়ে যাওয়ার, আজকে মানে অনেকক্ষণ ধরে আমাদের আলোচনা চলছে, আমি ভেবেছিলাম যে অনুষ্ঠানে সংক্ষিপ্তভাবে হয়তো কয়েকটা কথা বলবো, তবে এতগুলো কথা হওয়ার পরে স্বাভাবিকভাবে নিজের মধ্যেও কথা হয়েছে। আর জানেন তো, ডাক্তারের স্বামী বা ডাক্তারের স্ত্রী যেই হই না কেন, আমি যেহেতু একজন ডাক্তারের স্বামী, বলে যে তারাও হাফ ডাক্তার হয়ে যায়, এরকম একটা প্রচলিত আছে। তো সেই হিসাবে কিছু কথা বলার লোভ আমি সংগ্রহণ করতে পারছি না আপনাদের সামনে। সেটা কি? সেটা হচ্ছে যে বর্তমানে যারা চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং যারা আসন্ন দিনে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালনের পথে রয়েছেন, দেশের স্বাস্থ্য এবং চিকিৎসা ব্যবস্থা নিয়ে বর্তমান সরকারের গৃহীত কতগুলো বিষয় আপনাদের সামনে মনে হয় আর একটু যদি স্পষ্ট করে তুলতে পারি। এর মধ্যেই আপনারা জেনেছেন যে শিক্ষা খাতে পর এইবার সরকার, এই যে মাত্র কয়েকদিন আগে আমাদের বাজেটটা গেল, সরকার সবচেয়ে বেশি চিকিৎসা খাতেই বাজেটটি রেখেছে। এবছর জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতের বাজেট বরাদ্দের পরিমাণ 69, প্রায় 70,000 কোটি টাকার কাছাকাছি। 70,000, এইটা টোটাল যে জিডিপি, সেই জিডিপির 1.2% টোটাল, যেটা মোটামুটি ভাবে এখন পর্যন্ত সেটাই। আমাদের যেটা পরিকল্পনা হচ্ছে, এই যে আপনাদের সামনে বললাম, আপনারা এর মধ্যে কথা প্রসঙ্গে অনেকগুলোই জেনেছেন, যেমন আমি বললাম যে যে আমরা হেলথ কেয়ার অ্যাপয়েন্ট করব, যে হেলথ কেয়ারে প্রায় 1 লক্ষ হেলথ কেয়ার অ্যাপয়েন্ট হবে। এই হেলথ কেয়ারের যেটা 80% আমরা চাইছি নারীদেরকে অ্যাপয়েন্ট করতে। এর বাইরেও ধরেন হাসপাতালগুলো আমরা বেটার সার্ভিস করব, যেটা একটু আগে মন্ত্রী সাহেব বললেন আপনাদের বিভিন্ন আলোচনার পরিপ্রেক্ষিতে। আমরা সেই জন্য পরিকল্পনা যেটা আমাদের আছে, আমরা যদি পরিকল্পনা মতন সবকিছু মোটামুটি ভাবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে যদি আমরা ঠিকঠাক মতন এগোতে পারি, সবগুলো জিনিস যদি ঠিকঠাক রাখতে পারি, আমরা নেক্সট 5 ইয়ার্স এর মধ্যে আমরা এটা জিডিপি টোটাল বাজেটের আমরা হেলথ খাতে বরাদ্দ 5% এর নিয়ে যেটা আমাদের পরিকল্পনা আছে। শুধু বাজেট, এই বছর যে বাজেট আমরা বেশি রেখেছি শুধু তাই নয়, বাজেট বৃদ্ধির সাথে সাথে বাজেট যেরকম বাড়িয়েছি, একই সাথে সরকার এটার সাথে সাথে সরকার বিভিন্ন চিকিৎসা সামগ্রী কয়েকটি ক্ষেত্রে বেশ ব্যয় কমানোর চেষ্টা করেছে। বিভিন্নভাবে ট্যাক্স, ডিউটি, ভ্যাট এগুলা বিভিন্নভাবে কমিয়ে নিয়ে এসে, উঠিয়ে নিয়ে এসে, যেমন ডায়ালিসিস ফিল্টার, এটার খরচ অর্ধেক, প্রায় 800 থেকে 1000 টাকার মধ্যে কমে এসেছে। তারপরে ধরেন হার্টের স্টেন্ট, যে স্টেন্ট আগে 1,20,000 টাকা খরচ হচ্ছে। ওই দিন বিটু আমাকে বলছিল যে তার এক রুগী বিল দিতে গিয়ে দেখে যে সেই রুগী এক্সপেক্ট করছিল যে 1 লাখ টাকার মতন বিল হবে, সেখানে বোধহয় কত 60,000 না 50,000 টাকার মতন তার বিল, মানে অলমোস্ট হাফ এর মতন, 50% রিডিউস হয়ে গেছে, যেহেতু গভর্নমেন্ট সেই আগে যে ট্যাক্স ভ্যাট ছিল সেগুলো রিডিউস করা হবে। হার্টের ভালভ একই অবস্থা, পেসমেকার, অক্সিজেনেটর, তারপরে পেরিফেরাল ভাস্কুলার স্টেন্ট, তারপরে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবুলেশন ফাইবার, চোখের লেন্স যেটা ব্যবহার করা হয় পাওয়ারের জন্য, সেটার উপরে ট্যাক্স কমিয়ে ফেলা হয়েছে। ক্যান্সার চিকিৎসায় যেসব কাঁচামাল, মানে ওষুধ তৈরি করতে যেগুলো, সেই সবের উপরে ট্যাক্স কমিয়ে ফেলা হয়েছে। ক্যান্সারের ওষুধ তৈরি করেন এবং এরকম একজন ম্যানুফ্যাকচারার আমাকে বলছিলেন, যেটা ছিল
1 লক্ষের মতন দাম যে ওষুধটা ছিল, ট্যাক্স টুক সব কমানোর ফলে, ওনাদেরকে ওই সাপোর্টটা দেওয়ার ফলে এটা প্রায় 20-25 হাজারের মধ্যে চলে আসবে প্রাইসটা, ওষুধের প্রাইসটা। ফলে অনেক অনেক মানুষ যারা আমাদের দেশে আমরা জানি মানে পকেট থেকে অধিকাংশ নিজের পকেট থেকে ব্যয় করতে হয় চিকিৎসার খরচটা। আমরা আশা করছি ইনশাল্লাহ এই আগামী দিনগুলোতে আমাদের যারা অসুস্থ হবেন দেশের মানুষ, এই যে যেই ইকুইপমেন্ট গুলোর কথা বললাম, যেই জিনিসগুলোর কথা বললাম, এইগুলো যাতে প্রয়োজন হবে, গত 1 মাস 2 মাস আগেও যেই খরচটা লাগতো, এই আগামী 1 মাস পর থেকে, আজকে থেকে শুরু হয়ে গেছে, আগামী দিনগুলোতে এই খরচটা অনেক কমে আসবে। ফলে অনেক ফ্যামিলি, অনেক মানুষের অনেকটা রিলিফ হবে। উদ্দেশ্য লক্ষ্য তো আমাদের এটাই সকলের, মানুষকে রিলিফ দেওয়া, মানুষকে সহযোগিতা করা। আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, যেটি মোটামুটি ভাবে আলাপ হচ্ছে, তারপরেও এখানে বক্তব্যের মধ্যে আমি বলতে চাই যে এই মুহূর্তে খুব সম্ভবত সারা বাংলাদেশে প্রায় 600-র মতন উপজেলা আছে, এবং এই 600 উপজেলার মধ্যে মাত্র 5টি উপজেলা আছে যেখানে 100 শয্যার হসপিটাল আছে। আমাদের দেশে প্রায় 70% বেশি মানুষ কিন্তু গ্রাম অঞ্চলগুলোতে বাস করে। 25-30% মানুষ শহরাঞ্চল, অধিকাংশ মানুষ 70%-এর বেশি মানুষ গ্রাম অঞ্চলগুলোতে বাস করে, যে উপজেলা পর্যায়ে হোক, গ্রাম পর্যায়ে হোক, বাস করে। এই মুহূর্তে উপজেলা পর্যায়ে যে 51 বেডের যে হসপিটাল, আমি জানি না এখানে বেশ করে ইয়াং যারা ডাক্তার আছে বা শিক্ষার্থী আছে, আপনাদের এটা ধারণা আছে কিনা, যারা একটু সিনিয়র তাদের আপনাদের কম বেশি ধারণা আছে। এই 51 বেডের যে হসপিটাল উপজেলা পর্যায়ে, এই 51-র 31 শয্যা কিন্তু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাকি যে 20 শয্যা, বাকি যে 51-র 31 শয্যা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাকি যে 20 শয্যা সেটা করেছিলেন দেশনেত্রী খালেদা জিয়া। এইবার বিএনপি সরকার এই 51 থেকে বাড়িয়ে এটাকে 101 বেডে নিয়ে যেতে চাইছি আমরা। এবং এই হসপিটালগুলো যে শুধু হসপিটাল হবে তা না, এইগুলা এই হসপিটালের পাশে আমরা যেটা করতে চাইছি, মানে এই সাথে সাথে যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে এখানে আমরা পাওয়ারটা সোলার সিস্টেমে নিয়ে যেতে চাইছি। এমনি তো নর্মাল গ্রিড থেকে, যেটা ন্যাশনাল গ্রিড থেকে সাপ্লাই থাকে সেটা থাকবে, কিন্তু যেটা যে কোনো একটা ব্যাকআপ থাকবে, অর্থাৎ সোলার সিস্টেমে এই জন্য নিয়ে যেতে চাইছি। দেখা যাচ্ছে অনেক সময় বেশ করে জেলা উপজেলা পর্যায়ে যেটা দেখা যায় যে অপারেশন চলছে, ঠাস করে কারেন্টটা চলে গেল মধ্যখান দিয়ে, হুট করে কারেন্টটা চলে গেল। তো এই সমস্যায় যাতে পড়তে না হয় সেই জন্য আমরা এগুলা সবগুলাকে সিদ্ধান্ত নিয়েছি, একদম এটা কম্পালসারি হবে, প্রত্যেকটা উপজেলা হাসপাতালে পাওয়ারটা সোলার সিস্টেম থাকবে, উইথ অফকোর্স স্টোরেজ সিস্টেম, যাতে সমস্যা নাই। শুধু যে দিনের বেলায় হবে রাতে হবে না তা না, স্টোরেজ সিস্টেমটা থাকলে অলমোস্ট 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টাই আমরা পাওয়ার সাপ্লাইটা পাবো এখান থেকে। সম্মানিত উপস্থিতবৃন্দ, আজকের শিশুরাই কিন্তু আগামী দিনের বাংলাদেশ, ভবিষ্যৎ বলি না, আমি বলি আগামীর বাংলাদেশেরা। শিশু স্বাস্থ্য রক্ষার জন্য কিন্তু আমাদের সরকার গুরুত্ব আরোপ করছি আমরা। বেশ কিছু বিল্ডিং তৈরি হয়েছিল বরিশালে, রাজশাহীতে 200 শয্যা বিশিষ্ট হাসপাতাল, শিশু হাসপাতাল তৈরি হয়েছিল। এর বাইরেও তৈরি হয়েছিল মোট 5টি শিশু হাসপাতাল, সারা বাংলাদেশে 5টা শিশু হাসপাতাল। এগুলা বিল্ডিং গুলা তৈরি হয়েছিল, বহু বছর যাবত পড়ে আছে বিল্ডিং গুলা। আমরা এগুলাকে দ্রুত চালু করার ব্যবস্থা করছি আমরা, এগুলা যাতে বাচ্চারা সাপোর্ট গুলা পায়। এগুলা বরিশালে আছে, রাজশাহীতে আছে, এগুলা রংপুরে আছে, এগুলা এরকম 5টা হাসপাতাল সারা দেশে, প্রত্যেকটা বোধহয় 200 না, প্রত্যেকটা 200 করে, মানে 1000 বেড টোটাল। সবগুলো চালু হলে ইনশাল্লাহ 1000 বাচ্চাদের জন্য 1000 বেডের হসপিটাল আমরা সারা দেশে চালু করতে সক্ষম হব। আগামী কতদিনে চালু হতে পারে? সেপ্টেম্বর মাসে আমরা টার্গেট করছি, ইনশাল্লাহ সেপ্টেম্বর মাসের মধ্যে এগুলা চালু করব। এটাতে যেটা হবে, স্পেশালাইজড কোনো চিকিৎসার জন্য এই বাচ্চা বা এই ফ্যামিলিগুলোকে ঢাকায় দৌড় দিতে হবে না, মোটামুটি ভাবে জেলা পর্যায় পর্যন্ত মানুষগুলো চিকিৎসা সুবিধা পাবে। যদিও এটা এডুকেট না, অত্যন্ত সীমিত আমাদের পপুলেশন, তারপরে অন্তত এগুলো আমরা চালু করে আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ এগুলাকে সামনে নিয়ে যাব। এবার আমি একটু, আপনারা এখানে সকলেই মেডিকেলের সাথে সম্পর্কিত, মেডিকেলের শিক্ষক, মেডিকেলের স্টুডেন্ট আপনারা, আমি আপনাদের একটা সাবজেক্টে, আমরা তো হাসপাতালের ফ্যাসিলিটি, ডাক্তারদের বেতন ভাতা দিয়ে বিভিন্ন বিষয় আমরা আলাপ করলাম, একটা বিষয় মনে হয় বোধহয় আমরা এড়িয়ে গিয়েছি। এই বিষয়টি একটু আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই বিষয়টাতে আমি রীতিমতন আপনাদের হেল্প চাইছি, আপনাদের সহযোগিতা চাইছি আমি। সেটা কি?
সেটা হচ্ছে যে স্বাস্থ্য এবং চিকিৎসা ব্যবস্থার সঙ্গে কিন্তু মেডিকেল ওয়েস্ট, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার বিজ্ঞানসম্মত সায়েন্টিফিক ডিসপোজ কিংবা অপসারণের বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি এখন সবাই একটা ইন্সপেকশনে বেরোই ঢাকা মেডিকেল কলেজে, খুব সম্ভবত ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল সাহেব এখানে আছেন, তারপরেও যদি বের হই আমরা ঢাকা মেডিকেল কলেজটাকে যদি রাউন্ড দিই, সবগুলা করিডোর যদি ঘুরি, আমার মনে হয় এই ব্যাপারে সবাই আমরা একটু লজ্জাই পাবো খুব সম্ভবত। এখানে আমার মনে হয় শুধু যে যারা এটার সাথে জড়িত, এই কাজটার সাথে জড়িত, এখানে শুধু যে তাদের দায়িত্ব তা না, এটা আমার মনে হয় আমাদের সকলের দায়িত্ব। এটা একটা কমন সেন্সের ব্যাপার। এই বিষয়টাকে বোধহয় আমরা কমন সেন্স হিসেবে নিয়ে এখানে যদি আমরা সবাই অবদান রাখি, সবাই যদি আমরা একটু একটু করে চেষ্টা করি, তাহলে আমরা একটা পরিষ্কার, শুধু নতুন বিল্ডিং হলে তো হবে না, বিল্ডিংটার পরিবেশটা তো আমাদের রক্ষা করতে হবে। এবং পরিবেশটা যদি আমরা মনে করি শুধু যাদের দায়িত্ব ক্লিনিং এর তারাই করবে এটা, তাহলে আপনি শুধু নিজের ঘরটা নিয়ে, বাসাটা নিয়ে, আপনি ঘরটা, বাড়িটা নিয়ে যদি চিন্তা করুন, ধরেন আপনার বাড়িতে আপনারা 5-6 জন মানুষ থাকেন, আপনার ফ্যামিলি মেম্বার সবাই 5-6 জন মানুষ থাকেন, আপনার একার দায়িত্ব হচ্ছে, সে আমরা একটা ঘটনা মানে আমরা চিন্তা করি বিষয়টা কিভাবে, আপনার একার দায়িত্ব হচ্ছে যে আপনি পুরো বাড়িটা, প্রত্যেকটা রুম বাথরুম সব পরিষ্কার করবেন, আর সবার দায়িত্ব হচ্ছে যে ময়লা করা। জাস্ট এইভাবে আপনি বিষয়টা চিন্তা করুন, সবার একমাত্র দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা ঘর বাথরুম তারা ময়লা করবে, অগুছালো করবে, আর আপনার দায়িত্ব হচ্ছে আপনি পরিষ্কার করবেন। বলেন তো আপনার কেমন লাগবে? আর ইজ ইট পসিবল হিউম্যানলি 5-7 জন মানুষ মিলে ময়লা করবে, একজন মানুষ মিলে সারাদিন শুধু পরিষ্কার করবে? এটা সম্ভব? তো ঠিক হসপিটালের বিষয়টা এরকম। এখানে ডাক্তার বলুন, নার্স বলুন, আপনারা যারা শিক্ষার্থী আছেন তারা বলুন, আমার মনে হয় এই বিষয়টা সবাই যদি আমরা সচেতন হই, এই বিষয়টা বোধহয় আমরা পরিবর্তন করতে সক্ষম হব। কিছুদিন আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে, এই যে ফুটবল কাপে, এই যে ওয়ার্ল্ড কাপে ফুটবলে জাপানের সাথে যাদের খেলা ছিল, খেলা শেষ হয়ে যাবে, জাপান আর কারা জানি ছিল, না জাপান আর কারা ছিল জানি, সরি ব্রাজিল, জাপান আর ব্রাজিল ছিল। তো স্বাভাবিকভাবে স্টেডিয়াম 2 ভাগ হয়ে বসছে, জাপানের দর্শক সাপোর্টাররা একদিকে বসছে, ব্রাজিলের একদিকে বসছে। খেলা শেষ হয়ে যাওয়ার পরে যে জিনিসটা কেউ করেনি, জাপানিজরা সেই জিনিসটা করেছে। কি হয়েছে, তারা যেখানে ছিল তারা স্বাভাবিক এতক্ষণ ধরে খেলা দেখছে, খাওয়া দাওয়া সবকিছু হচ্ছে, জাপানিজ দর্শকরা যাবার সময় প্রত্যেকে বিন ব্যাগ করে, গ্রুপে গ্রুপে বিন ব্যাগ করে সব ময়লাটা সাথে গুছিয়ে তারা নিয়ে চলে গিয়েছে। এই ঘটনাটি এইবার আপনারা হয়তো দেখেছেন, কিন্তু এই ঘটনা আমি আগেও দেখেছি, গতবারও আমি দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি, আমি নিজের চোখে দেখেছি একবার লন্ডনে, এটা নিজের চোখে দেখেছি। আমি একটা খেলা দেখতে গেছিলাম, সেখানে জাপানিজরা ছিল, আমেরিকান ফুটবল, জাপানিজ আর আমেরিকা খেলছিল ওখানে, সেখানে আমি দেখেছি ওটা খেলাটা জাপানিজরা সুন্দর পরিষ্কার করে। ওখানে তো জাপানিজ সরকার তো বলে দেয়নি তাদেরকে এই তোমাদেরকে এটা করতে হবে, ওখানে তো জাপানের পক্ষ থেকে কোনো সিটি কর্পোরেশনের কেউ ছিল না যে পরিষ্কার করতে হবে, তারা নিজেরাই করেছে। ওখানে তো কোনো তাদের মাথার উপর কোনো পুলিশ ছিল না, আইন ছিল না, কিছু ছিল না, নিজেদের সেন্স থেকে করেছে এটা। আমরা কেন পারবো না? আমাদের না পারার কি কারণ হতে পারে? 5টা কারণ কেউ বলতে পারবে না আমাদেরকে যে আমরা না পারার কি কারণ হতে পারে? ওদেরও 2টা হাত, আমাদেরও 2টা হাত, ওদেরও 2টা পা, আমাদেরও 2টা পা, ওরাও পচা গন্ধ পেলে নাক দিয়ে শুনে, আমরাও পচা গন্ধ পেলে নাক দিয়ে শুনে, ওরাও ময়লাটাকে ময়লা দেখছে, আমরাও ময়লাটাকে ময়লা দেখছে। একটা পার্থক্য আছে ওদের সাথে, ওদের ওই সেন্সটা আছে, আমাদের হয়তো বা ওই সেন্সটা নেই। এই সেন্সটা আমাদেরকে গ্রো করতে হবে। এই সহযোগিতাটা আমি আপনাদের সকলের কাছে চাই। এখানে যারা উপরে স্টুডেন্টরা বসে আছেন, ডাক্তাররা বসে আছেন, ঘরে যারা বসে আছেন, প্রত্যেকের কাছে, আপনাদের কাছে এই সহযোগিতা যে আসুন না আমাদের হাসপাতালগুলোকে আমরা একটু ক্লিন রাখার চেষ্টা করি, একটু ক্লিন করি আমরা। একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করেছি যে এখানে আধুনিক গবেষণা, উন্নত চিকিৎসা প্রযুক্তি, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, উদ্ভাবনী গবেষণার পরিবেশ গড়ে তোলার জন্য কতগুলো পদক্ষেপ প্রয়োজন। আপনারা শুনেছেন এখানে আমাদের উভয় মিনিস্টারই ওনারা বলেছেন, এখানে হেলথ অ্যাডভাইজার যে আছে ডক্টর জিয়া, উনিও বলেছেন যে এ ব্যাপারে অলরেডি আমরা উদ্যোগ গ্রহণ করেছি। তবে স্বাভাবিক এই রিসার্চের বিষয়গুলো, এগুলো একটা সময় সাপেক্ষ বিষয়, সময় লাগবে আমাদের, কিন্তু যেহেতু আমরা উদ্যোগ গ্রহণ করেছি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এখানে ভালো রেজাল্ট পাবো, আমাদের প্রত্যাশিত রেজাল্ট আমরা পাবো। পরিশেষে আমি একটা এখানে কথা বলতে চাই। দেখুন,
আমি যেটা প্রত্যাশা করি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, এখন যেহেতু সরকারের পরিচালনার দায়িত্বে আছি, আমি আমার কাছে, যারা বর্তমানে চিকিৎসক আছেন, ডাক্তার আছেন, যারা উড বি ডাক্তার যারা হবেন, প্রত্যেকের কাছে আপনাদের একটা আমার একটা প্রত্যাশা আছে। প্রতি বছর বাংলাদেশ থেকে $5 বিলিয়ন চলে যাচ্ছে বিদেশে চিকিৎসার জন্য। আমাদের দেশের বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ বিদেশে যাচ্ছেন চিকিৎসা করাতে। তার ফলে আমাদের মূল্যবান বৈদেশিক মুদ্রাও সেই সাথে চলে যাচ্ছে। স্বাভাবিক এটা। আপনাদের কাছে আমার প্রত্যাশা, আসুন না, যারা বর্তমানে চিকিৎসক আছেন, যারা উঠবি চিকিৎসক, আপনাদের সকলের কাছে আমার একটি প্রত্যাশা যে আসুন না, আমরা কেন পারবো না এই পরিস্থিতিটির পরিবর্তন করতে? কেন আমাদের ডাক্তারদের উপরে আমাদের দেশের মানুষের আস্থা এবং বিশ্বাস দৃঢ়তর করতে আমরা পারবো না? এটি আমরা কোনো আইন দিয়ে করতে পারবো না, এটি আমরা কোনো প্রতিষ্ঠান দিয়ে আমরা করতে পারবো না। এটি একমাত্র সম্ভব হবে আপনাদের মানবিক অ্যাপ্রোচ এবং আপনাদের সঠিক সুষ্ঠু চিকিৎসা প্রদানের মাধ্যমে। সম্মানিত চিকিৎসকবৃন্দ, সকল উপস্থিতিবৃন্দ, বিশেষ করে যারা চিকিৎসার সাথে জড়িত আছেন, আজকের এই অনুষ্ঠানে 81তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুধু ডিএমসি না, বাংলাদেশের প্রত্যেকটি হসপিটাল বা প্রত্যেকটি মেডিকেল কলেজের যারা চিকিৎসক আছেন, যারা শিক্ষার্থী আছেন, আপনাদের সকলের কাছে এই পরিবর্তনটির, অর্থাৎ দেশের মানুষ আমার দেশের চিকিৎসকদের উপরে সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখবে ইনশাল্লাহ ভবিষ্যতে, এই প্রত্যাশা রেখেই আমি আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমার বক্তব্য শেষ করছি।